আলোচনা করবো, যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, তোমরা বুঝতে পারছো, পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আছে হলো এই যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডল যে নাইট্রোজেন ফিক্সেশন ঘটে, প্রকৃতির যে সৃষ্টি অর্থাৎ আল্লাহ তাআলা যে সৃষ্টি করছে, তো সব কিছুরই কিন্তু একটা না একটা ব্যবহার আছে। এই যে বজ্রপাত হয়, এতে হয়তো মানুষ মরে, অনেকে ভাবে এটা কী নাকি, তবে এটারও কিন্তু গুরুত্ব আছে। বজ্রপাতের মূলত গুরুত্ব কী? গুরুত্ব হলো, আমাদের মাটিতে জানো তোমরা, উদ্ভিদ বেড়ে ওঠার জন্য কি সার প্রয়োজন। তো সেই যে নাইট্রোজেন যে যার যে সারগুলো আছে সেগুলোর চাহিদা পূরণ করতে সাহায্য করে এই বজ্রপাত। অর্থাৎ আমাদের নাইট্রোজেন যে ফিক্সেশন হয়, অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে আমরা বায়ুমণ্ডলে জানি আমাদের নাইট্রোজেন গ্যাস ছিল 78.02%, অক্সিজেন ছিল 20.95%। এই যে নাইট্রোজেন অক্সিজেন স্বাভাবিক অবস্থায় এরা বিক্রিয়া করতে পারে না, কিন্তু যখন তুমি এখানে উচ্চ তাপমাত্রা দিবা, এরকম 3000 ডিগ্রি সেলসিয়াস প্রায় এরকম তাপমাত্রা দিবা, তখন দেখা যাবে কি এই নাইট্রোজেন আর অক্সিজেন একসাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। ওই নাইট্রিক অক্সাইড আবার বাইরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তারপরে ওইভাবে আস্তে আস্তে মানে ওই নাইট্রিক অ্যাসিড আবার অক্সিজেনের সাথে পানির সাথে বিক্রিয়া করে আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ওই যে নাইট্রিক অ্যাসিড, ওই নাইট্রিক অ্যাসিড আবার যখন বায়ুমণ্ডলে যায় তখন হাইড্রোক্সিল আয়ন আর নাইট্রেট আয়ন দুটোই আয়নে বিভক্ত হয়ে যায়। এইভাবে মূলত মাটিতে সারের চাহিদাটা পূরণ করে। তো এইভাবে হলো নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। এখানে তোমাদের বিক্রিয়া দেওয়া আছে, ছক দেওয়া আছে, জাস্ট এটা গদাগে আসতে পারে, হয়তো ততটা ইম্পর্টেন্ট না, তেমন আসতে দেখা যায় না। যদি লেখালেখি কোনো টিচার দিয়ে দেয় তো সেখানে গদাগে বা ঘদাগে আসতে পারে। অর্থাৎ এই যে কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। তো এখন কথা হলো এখান থেকে এমসিকিউ কোনগুলো পড়বা। এইখানে দেখো, এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, তাহলে তুমি বলবা এই আর একটা কথা বলি, যে এই যে মানে যে নাইট্রোজেন ফিক্সেশন এটা কয়েকটা প্রক্রিয়া করা যায়। যেমন প্রাকৃতিক প্রক্রিয়া একটা হয়, আরেকটা হয় বাণিজ্যিক প্রক্রিয়া, অর্থাৎ যেটা ল্যাবরেটরিতে করা হয়, আরেকটা আছে হলো বায়োলজিক্যাল ফিক্সেশন, অর্থাৎ আমাদের বায়োলজিক্যালের মধ্যে এই ফিক্সেশনটা ঘটে যায়। আরেকটা আছে উদ্ভিদ থেকে প্রোটিন, মানে যেভাবে প্রাণীতে আসে, আমাদের যে প্রাণীগুলো উদ্ভিদ খেয়ে প্রোটিন গ্রহণ করে, এবার বর্জ্য মানে যখন প্রস্রাবের মাধ্যমে ইউরিয়া ত্যাগ করে, তখন ওই যে মানুষের যে মরদেহের প্রক্রিয়া, ওই যে মরদেহের যে প্রোটিন থাকে মাটির ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে তখন আয়নে পরিণত হয়। এটা এক ধরনের ফিক্সেশন। তো এরকম 3-4টা পদ্ধতি আছে যেভাবে হলো নাইট্রোজেন ফিক্সেশন ঘটতে পারে। নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ বোঝাচ্ছে এই যে নাইট্রোজেনটা তোমার কীভাবে মাটিতে যাচ্ছে, মিশে যাচ্ছে, এবং এই যে উদ্ভিদকুল কীভাবে এটাকে তার কাজে লাগাতে পারছে। তো এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখো, যে এইখানে আমাদের তাহলে প্রাকৃতিক প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। অনেক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আর আরেকটা কথা, বজ্রপাতের সময় কত তাপমাত্রা উৎপন্ন হয়? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা বা এর বেশিও তাপমাত্রা উৎপন্ন হতে পারে। তাহলে বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। বাকিগুলো তোমরা পড়ে নিও। আমি এত পড়াবো না, কারণ আজকে যেহেতু সময় কম, তোমাদের তো দেখতেই পাচ্ছ ইয়াতে এখনও অনেক বাকি, তো এটুকু শেষ করতে হবে আজকে অ্যাটর্নি কস্ট। জানি না পারবো কি না, তবে না পারলে তোমাদের আরেকটা ক্লাস হয়তো বাড়াতে পারি, সেটা পরের বিষয়। আচ্ছা, এরপরে দেখো বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবর্ধন বা ফিক্সেশন আছে। তো বাণিজ্যিক প্রক্রিয়া বলতে কীরকম? এটা তো প্রাকৃতিকভাবে হচ্ছে, বুঝতে পারছি। এই বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু কারো প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ বজ্রপাত হলেই কিন্তু অটোমেটিক্যালি এই নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, তার থেকে আবার অক্সিজেন যুক্ত হয়ে NO2 উৎপন্ন হচ্ছে। তো এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর এরপর না, এটা আবার বিক্রিয়া পরের পেজে দেওয়া আছে। এখানে দেখো বিক্রিয়াগুলো দেওয়া আছে, কীভাবে বিক্রিয়া হচ্ছে। তো এটা হলো আমাদের কীভাবে, এটা হলো বাণিজ্যিক প্রক্রিয়া নাইট্রোজেন সংবর্ধন বা ফিক্সেশন। তো এই ক্ষেত্রে কী আছে, দেখো হেবার পদ্ধতিতে তোমরা অ্যামোনিয়া তৈরি করো। অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে কী তাপমাত্রা লাগে? মানে তাপমাত্রা লাগে 500 ডিগ্রি সেলসিয়াস, চাপ লাগে 200 অ্যাটমসফিয়ার, আয়রন প্রভাবক লাগে। মানে এখানে একটা হলো প্রবাহক হিসেবে কাজ করে, একটা প্রবাহক সহায়ক হিসেবে কাজ করে। আয়রন মূলত প্রবাহক সহায়ক হিসেবে কাজ করে, আর এই অ্যালুমিনিয়ামটা প্রবাহক হিসেবে কাজ করে। কিন্তু কখনো কখনো আয়রনকেও ধরা হয়। এখানে যেহেতু লেখা নাই, তো টিচার যেটা মনে করে যে এখানে আয়রনকে প্রবাহক হিসেবে লিখে দেয়। এটা মূলত কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 4র্থ অধ্যায়ে পড়ানো হয়েছে কিনা জানি না, পড়ানো হলে কিন্তু ওইখানে করানোর কথা। ওখানে কিন্তু বলা হয়েছিল যে এই যে হেবার পদ্ধতি, অসল পদ্ধতি, একটা ছক দেওয়া ছিল, ওইখানে কিন্তু সব ক্লিয়ার করা ছিল। তো এই তাপমাত্রা, চাপ, এখান থেকে কিন্তু একটা মেডিকেল প্রশ্ন আসছে। তো এই কারণে কিন্তু তোমরা এটা মাথায় রেখো, এই ছক মানে এই যে প্রভাবক, তাপমাত্রা, চাপ, এইগুলো মাথায় রাখতে হবে, কিন্তু মাথায় রেখো। আচ্ছা, এরপরে আছে অসল পদ্ধতি। এই অসল পদ্ধতিতে আমরা কি তৈরি করি? নাইট্রিক অক্সাইড তৈরি করি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করি, অসল পদ্ধতিতে নাইট্রিক অক্সাইড তৈরি করি, নাইট্রিক অ্যাসিড তৈরি করি। তো এই হলো বিষয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হলো বাণিজ্যিক প্রক্রিয়া, যেটার ফলে আমরা আস্তে আস্তে সার তৈরি করি, অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট সার,
বা ক্যালসিয়াম নাইট্রেট, তারপরে এইসব টাইপ যে যে সার আছে বা ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, এই টাইপের সারগুলো আমরা তৈরি করি। এগুলো হলো মানে বাণিজ্যিক প্রক্রিয়া আর কি, যেটা আমরা মাটিতে সার দিই, এটা এই বিক্রিয়াটা কিন্তু মাটিতে ঘটবে না। মানে এটা তুমি সার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করবা, আর সারটা যখন তুমি মাটিতে দেবে তখন অটোমেটিক্যালি কিন্তু মাটির মধ্যে চলে যাচ্ছে। এটা হলো আমাদের কী ধরনের ফিক্সেশন? বাণিজ্যিক ফিক্সেশন। এরপরে আছে বায়োলজিক্যাল ফিক্সেশন। আচ্ছা, তো বায়োলজিক্যাল ফিক্সেশন জিনিসটা কি? বায়োলজিক্যালি যে ফিক্সেশনটা ঘটবে, অর্থাৎ এই যে আমাদের যে মানে এইখানে দেখো সাপোজ এই বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলে যখন বিদ্যুৎকরণ হচ্ছে তখন সেটা মাটিতে চলে যাচ্ছে এই নাইট্রিক অ্যাসিড। এরপরে মাটি থেকে আবার কী হচ্ছে, মাটি থেকে উদ্ভিদ মানে নাইট্রেট আয়নটা গ্রহণ করছে। নাইট্রেট আয়ন তিনি কি খাদ্য, মানে উদ্ভিদ তো তোমরা জানো উদ্ভিদের শোষণ, উদ্ভিদ সাহিত্য মেবি পড়ানো হয়ে গেছে তোমাদের, তো ওইখানে কিন্তু পড়ছিলাম উদ্ভিদ যে বায়ুর মাধ্যমে কিছু শোষণ করে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর বাকি আয়নগুলো কী করে, মাটি থেকে শোষণ করে। তো এই নাইট্রেট আয়ন কিন্তু উদ্ভিদ এই মাটি থেকে শোষণ করে নিল। আবার এই উদ্ভিদ কী হবে, এই উদ্ভিদ থেকে প্রাণীতে যাবে। কীভাবে প্রাণীতে যাবে? এই উদ্ভিদ যে খেলো, এই উদ্ভিদটা কোনো প্রাণী খায়, তো সেই প্রাণী খেলে কী হয়, ওই প্রোটিনটা ওই প্রাণীর মধ্যে চলে যাচ্ছে। তো আবার ওই প্রাণীটা যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় আমাদের যে ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সেটা পচিয়ে দিচ্ছে। এই পচিয়ে দিলে কী হচ্ছে, আবার কিন্তু সেই বায়ুমণ্ডলে ফেরত আসছে। বুঝতে পারছো? আবার একইভাবে এরকম হতে পারে, উদ্ভিদ মারা গেছে, তো ওই উদ্ভিদের মরণ পাচনের মাধ্যমে বায়ুমণ্ডলে চলে গেছে। আবার প্রাণী মারা গেছে, গেলে প্রাণী থেকে আবার মাটিতে চলে গেছে। এইভাবে হলো, এটা হলো বায়োলজিক্যাল ফিক্সেশন। অর্থাৎ বায়োলজিক্যালি কীভাবে এই ফিক্সেশনটা ঘটছে, অর্থাৎ এই যে আয়নগুলো, নাইট্রোজেনটা কীভাবে মূলত মাটিতে যাচ্ছে, মানে একটা চক্র বলা যায় এটা আর কি। আচ্ছা, আর এরপরে আছে উদ্ভিদ থেকে প্রাণী দেহে, মানে প্রোটিনটা কীভাবে প্রাণী দেহে আসছে। তো এই যে আমরা প্রোটিন খাই, খেয়ে এরপরে বজ্রর মাধ্যমে ত্যাগ করে দেয়। এই যে ইউরিয়ার মধ্যে দেখো নাইট্রোজেন আছে। তো এটা যখন আমরা মানুষের মরণের পর দেহের প্রোটিন যে মাটির ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে এই যেখানে নাইট্রেট আয়ন তৈরি করে, এটা নাইট্রিক আয়ন তৈরি করে প্রথমে, আর একটা তৈরি করে নাইট্রেট আয়ন। তো এইভাবে মূলত কিছু ফিক্সেশন ঘটে। এগুলো জাস্ট একটু রিডিং দিও, আর পরীক্ষা আসলে যাতে একটু লেখার মতো, আর এমসিকিউ যেগুলো বললাম এগুলো দেখে রাখো। আচ্ছা, এরপরে আছে বায়ু দূষক। বায়ু দূষকের মধ্যে আছে কি, প্রাইমারি আর সেকেন্ডারি বায়ু দূষক। আচ্ছা, প্রাইমারি কোনটা? প্রাইমারি মানে মনে রাখবে প্রাথমিক অবস্থা। অর্থাৎ এখানে দেখো কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে নাইট্রিক অক্সাইড যেটা আছে, অ্যামোনিয়া আছে, তারপরে হাইড্রোজেন সালফাইড আছে, ধূলিকণা, ধোঁয়া, ছাই, হাইড্রোকার্বন, এগুলো সবই হলো প্রাইমারি দূষক। প্রাইমারি দূষক মানে কি, এগুলো এখনও বিক্রিয়া করে নাই। যেমন এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড ধরো তুমি ত্যাগ করে দিলে, ওই কার্বন ডাইঅক্সাইডটা প্রাইমারি দূষক। অর্থাৎ ওই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এখনও কারোর সাথে বিক্রিয়া করে নাই। এই একটা গাড়ির মাধ্যমে কার্বন মনোঅক্সাইড, গাড়ির যে ধোঁয়ায় যে কার্বন মনোঅক্সাইড বের হয়েছে, ওটা কিন্তু এখনও কারোর সাথে বিক্রিয়া করে পারে নাই। তো ওটা হলো প্রাইমারি দূষক। আর সেকেন্ডারি দূষক কোনগুলো? ওই প্রাইমারি দূষকের সাথে কিছু মানে কোনো একটা গ্যাসীয় উপাদান যুক্ত হয়ে গেল, গিয়ে তারপরে সেকেন্ডারি দূষক তৈরি করবে। যেমন দেখো SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড কীভাবে তৈরি হয়েছে? বায়ুতে সালফার ডাইঅক্সাইড ত্যাগ হয়েছে, ওর সাথে বায়ুর অক্সিজেন জারিত হয়েছে, হয়ে কী হয়েছে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে এটা হলো একটা সেকেন্ডারি দূষক। এগুলো কিন্তু এমসিকিউ আসে, প্রচুর পরিমাণে আসে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না। যে ওই যেভাবে বললাম, এই সালফার ট্রাইঅক্সাইড, এটা কি সালফার ডাইঅক্সাইড তৈরি করছো। তারপরে সালফিউরিক অ্যাসিড, এটা তো সালফার ডাইঅক্সাইড থেকে তৈরি করছো। এরপরে NO2, এখানে তাকে NO ছিল, এরপরে অক্সিজেন জড়িত হয়ে NO2 উৎপন্ন করছে। এরপরে N2O5 উৎপন্ন করছে। এরপর পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটাকে বলা হয় প্যান্স। তাহলে প্যান্সের সংকেত কি? পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। যে প্যান্সটা আমরা একটু আগে পড়ব, প্যান্সের মধ্যে কিছু কিছু উপাদান থাকে, এই যে NO2, NO3, এগুলো সব প্যান্সের মধ্যে থাকে, আর যেগুলো আমরা সামনে পড়বানি, সমস্যা নেই। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে দূষকের গ্রাহক আছে। দূষকের গ্রাহক বলতে কীরকম? অর্থাৎ ধরে নাও এইখানে বায়ুতে আমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড কি সবুজ উদ্ভিদ গ্রহণ করছে, এই কার্বন ডাইঅক্সাইড আর সমুদ্রের পানিতেও কিন্তু কিছু মিশে যায়। তো এই যে কিছু কিছু জিনিস দ্বারা কী করছে, তাকে শোষণ করে ফেলছি। এই যে শোষণ করে তার পরিমাণটা হ্রাস করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে দূষকের সিঙ্ক। ওই যে ওইগুলো হলো দূষক গ্রহণ করছে। আর ওই দূষকের শৃঙ্খলগুলো দেখো বলছে যে পরিবেশের কোনো মাধ্যমে অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে শোষণ বা পরিমাণে হ্রাস করলে তাকে ওই মাধ্যমটিকে দূষকের সিঙ্ক বলা হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক হলো সামুদ্রিক পানি, সবুজ উদ্ভিদ। এটাও কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনে আসছে। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন ফলো করলে দেখবে এইসব প্রশ্নে কিন্তু MCQ আসছে। এগুলো কিন্তু কঠিন কিছু না। এরপরে দেখো, এরপরে যেমন আমাদের
সালফিউরিক অ্যাসিডের দূষণের সিন কি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথর, এরকম অর্থাৎ কি এই সালফিউরিক অ্যাসিড চুনাপাথরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে, এটার পরিমাণকে হ্রাস করে দিচ্ছে। আচ্ছা, এরপরে আছে দূষকের নিরাপদ মাত্রা। এখন নিরাপদ মাত্রা বলতে কী বোঝাচ্ছে, অর্থাৎ ধরে নাও বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আসছে, তো ওই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু দূষক হিসেবে কাজ করবে কখন, যখন সেটা পরিমাণের অতিরিক্ত হয়ে যাবে, অর্থাৎ যেটা ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ওই পরিবেশে থাকতে পারছে তার থেকেও যখন বেশি হয়ে যাচ্ছে তখন সেটা দূষক হিসেবে কাজ করছে, এবং তখনই দূষক হিসেবে আমরা গণ্য করব যখন সেটা জীবজগৎকে ক্ষতিগ্রস্ত করবে। আচ্ছা, তো এখন তাহলে এই কারণে বলা হচ্ছে, দেখো পরিবেশের কোনো দূষক পদার্থ যে নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ অতিক্রম করলে পরিবেশ ও জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাকে মানে ওই দূষকের ওই নির্দিষ্ট মাত্রাকে বলা হয় দূষকটি নিরাপদ মাত্রা, অর্থাৎ সর্বনিম্ন যেটা আছে ওই মানটা ক্রস করলেই হলো তার দূষক হওয়া শুরু করছে, এরপরে সে হাইস্ট অনেক মান গেল সেটা আলাদা বিষয়। আচ্ছা, এরপরে এই যে দূষকটি নিরাপদ মাত্রা এটাকে বলা হচ্ছে শোনা যাচ্ছে না। আচ্ছা, সবার ক্ষেত্রে কি একই অবস্থা? আচ্ছা, যার শোনা যাচ্ছে না তার একটু নেট কানেকশন চেক করো, বুঝতে পারছো? এখন কথা হলো যেটা বলবো তোমাদের জন্য, যখন দেখবে তুমি শুনতে পাচ্ছ না তখন বুঝবা তোমার সমস্যা। যদি মনে করো অনেকেই শুনতে পারছে না তখন করবা আর কমেন্ট করে জানাবা, এটা তাহলে আরও বেটার হবে। কারণ যদি তুমি কমেন্ট করলা তখন দেখলা যে বাকিরাও মেসেজ দিচ্ছে যে শুনতে পাচ্ছে না, তখন আমি বুঝবো যে শোনা যাচ্ছে না, নাহলে ক্লাসের মাঝখানে হয় আর কি। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা নাই তো, প্রশ্ন নাই তো, থাকলে করতে পারো। আচ্ছা, তো যেটা বলছিলাম দূষকের নিরাপদ মাত্রা, তো দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইডের নিরাপদ মাত্রা কেমন। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের নিরাপত্তা মাত্রা আছে 350 ppm, এটা এর পরবর্তীতে ছকে আছে, তোমাদের এখান থেকে যদি নাও পড়ো সমস্যা নাই। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 0.05। আচ্ছা, তাহলে আমি সামনে এই আগের পেজের পরের পেজের ছক থেকে দেখা, এই দেখো একটা ছক দেওয়া আছে, ছকগুলো কিন্তু তোমাদের এক্সামের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যেমন আচ্ছা, তো নিরাপদ মাত্রার ক্ষেত্রে আর একটা জিনিস দেখতে হবে। কোন জিনিস? এখানে দেখো, এখানে কয়েকটা মান মানে মাস্ট পড়াই লাগবে, তোমার কিছু পড়ার না পড়ো এখান থেকে এই ছকের থেকে কয়েকটা মান পড়া লাগবে। সেটা হলো কার্বন ডাইঅক্সাইড একটা, কার্বন মনোঅক্সাইড একটা, আর সালফার ডাইঅক্সাইড একটা, এই তিনটা মান কিন্তু মাস্ট পড়াই লাগবে। আর আরেকটা তুমি এই নাইট্রিক অক্সাইড, এই NO2 এগুলো পড়তে পারো। তো এগুলো কথা হলো সবগুলো তো মনে থাকবে না, যত কয়টা থাকে, যেহেতু মান জিনিসগুলো মনে রাখা কষ্টকর। তো তারপরে একটু বলি দেখি কীভাবে মনে রাখা যায়। দেখো এখানে আমরা জানি আর্সেনিকের ক্ষেত্রে নিরাপদ মাত্রা মানে সর্বোচ্চ নিরাপদ মাত্রাও 0.05 ppm, বুঝতে পারছো? আর একইভাবে সালফার ডাইঅক্সাইডের মান 0.05 ppm। দেখছো এই মান মানে একই মানগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার লাভ কী হবে, মানে একই ডাটা যে মানগুলো আছে সেক্ষেত্রে তোমার পরীক্ষায় দাগাতে সুবিধা হবে। যেমন সালফার ডাইঅক্সাইড এখানে দেখো 0.05 ppm, একইভাবে আর্সেনিকের এরপরে আমরা পড়বো আজকেই হয়তো, তো এখানেও দেখবে 0.05 ppm আছে। এরপরে আছে সালফার ট্রাইঅক্সাইড, এটা 0.02, এটা দরকার নাই। এরপরে কার্বন মনোঅক্সাইড হলো 0.015 ppm, কার্বন মনোঅক্সাইড কত 0.015 ppm। আচ্ছা, আর কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে কত? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 350 ppm। তো এটা যেভাবে মনে রাখতে পারো, হ্যাঁ বলো। টিএলবি এই যে ট্রেজর লিমিটিং ভ্যালু, ওইখানে তো বইতে তোমার দেয়া আছে, যেখানে টিএলবি দেয়া ওখানেই তো দেয়া আছে। নিচে তো ডি আছে না? কোনটা? ওই যে নিচে ডি, টিএলডি। টিএলডি কোথায় পাইছো? এখানে টিএলডি আছে, এখানে তো SO2 এর TLD। আচ্ছা, এখানে এটা টিএল ভি হবে, টিএলডি বসাই ফেলছে, এটা তোমরা ভি বসাই নাও। ওই যে তো বলতেছি, হ্যাঁ ভ্যালু আছে ডি দিয়ে ডাটা বললেও তো হয় না, সমস্যা কি? কথা হলো ওখানে প্রিন্ট মিস্টেক একটু থাকেই, সমস্যা নাই, আর টিএলবি হয়। আচ্ছা, তো এই হলো বিষয়। এখন যেটা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো 350 ppm, আর আচ্ছা এখানে এরপরে নাইট্রাস অক্সাইড যেটা আছে এর ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 350 ppb, একটা হলো ppm আর একটা হলো ppb, মাথায় রাখো দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হলো পার্টস পার মিলিয়ন আর একটা পার্টস পার বিলিয়ন। আচ্ছা, এরপরে যে নাইট্রিক অ্যাসিড আছে, সরি নাইট্রিক অক্সাইড আছে, তো সেটার ক্ষেত্রে কত? সেটার ক্ষেত্রে হলো
250 ppb, দেখো আগেটা ছিল 350 আর এটা হলো 250। আচ্ছা এখানে হলো এটা হলো ওপরেরটা এনওটা হলো নাইট্রিক অক্সাইড আর পরেরটা হলো NO2 হলো নাইট্রাস অক্সাইড। এই উচ্চারণগুলো কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ে পড়ানো হয়েছিল, দ্বিতীয় না তৃতীয় অধ্যায়ে পড়াশোনা হয়েছিল ফার্স্ট পার্টে। আচ্ছা এখানে আবার কে লিখলো, আজকে চাপ হয়ে গেলো, তোমাদের আগে গত লেকচারে অল্প করে পড়ানো হয়েছিল তো এই কারণে আজকে অনেক পড়া আছে বাকি। আচ্ছা তো এই মানগুলো পড়ে ফেলবা সবাই, সবগুলো না পড়ে যে তিনটা দেখাইছি তিনটা যেন ব্রেন থেকে না বলে। আচ্ছা এরপরে দেখো, এরপরে কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মনোঅক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, এটা তোমরা সবাই জানো এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কার্বন মনোঅক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। আচ্ছা আর আর তোমরা তো জানো কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি তাপমাত্রা ধারণ করতে পারে, এই কারণে কিন্তু এটা গ্রিন হাউস ইফেক্টে কাজ করে প্রধান গ্যাস হিসেবে। আর আরেকটা কথা, সালফার ডাইঅক্সাইড, যেখানে সালফার ডাইঅক্সাইড পাবা সেখানে শ্বাসকষ্ট পাবা। সালফারে শ্বাসকষ্ট, এই দেখো দুইটাই এস আছে, তো সালফার শ্বাসকষ্ট এভাবে করবা যে সালফার যেখানে থাকছে সেখানে শ্বাসকষ্ট হচ্ছে, তো সালফার ডাইঅক্সাইড এগুলো সব শ্বাসকষ্ট সৃষ্টি করবে। আর এই কার্বন ডাইঅক্সাইডকে কেন নীরব ঘাতক বলা হয় এখানে ছোট্ট করে একটু বলা আছে, এটা তোমার খতাকে আসে, তোমরা পড়ে ফেলো। এই যে জিনিস তো অক্সিজেন আর হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে ওইখানে আমাদের যে সব লেখা আছে তোমরা পড়ে নিয়ে, আমি আর আজকে আলোচনা কম করবো এখানে, আমি জাস্ট রিটেনগুলো দেখাই, এমসিকিউগুলো দেখাই দিই। এরপরে এখানে দেখো এটা বর্ণহীন অম্ল, এগুলো এই গ্যাসগুলো পড়ানো হয়ে গেছে, এগুলো দরকার না। এখানে আবার এই যে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এই প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট থেকে এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে প্যান্সে কোনটি থাকে বা কোনটি থাকে না, এরকমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো কোন কোন গ্যাস থাকছে দেখো, নাইট্রিক অক্সাইড, ট্রাস অক্সাইড, তারপরে ওজোন গ্যাস, তারপরে দহন মুক্ত হাইড্রোকার্বন, মাথায় রেখে কিন্তু যুক্ত না, মুক্ত, দহন মুক্ত হাইড্রোকার্বন। এর পাশাপাশি আমাদের এইগুলাই থাকে আমাদের প্যান্সের মধ্যে, অর্থাৎ এই প্যান্সের একটা সংকেত দেওয়া আছে দেখো এখানে বড় একটা সংকেত, তো এই হলো সেই প্যান্সের সংকেত পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এখানে দেখো হাইড্রোকার্বন আছে, NO আছে, NO2 আছে, O3 আছে, এই কয়টা গ্যাস থাকে প্যান্সের মধ্যে। আচ্ছা এরপরে ফটোকেমিক্যাল স্মোক, অর্থাৎ যে দূষকগুলো আছে, মানে আমাদের যে গ্যাসগুলো কি করে, যে মানে বিভিন্ন দূষক যে শহর এলাকায় যে ভোরবেলা নিচু আকাশে যে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে ওটাকেই বলা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। এবং এই কুয়াশার স্পর্শে কী হয়, সংস্পর্শে গেলে তখন নাক চোখ এগুলো জ্বালা করে আর কি। এরপরে কিছু প্রভাব আছে, এগুলো তোমরা রিডিং পড়ে নিও, আমি আর এত বেশি টাইম দিইনি। এরপরে আছে গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস প্রভাব। আচ্ছা এটা একটু বলি, তার আগে এখান থেকে কয়েকটি এমসিকিউ দাগায় নাও। সেটা হলো পৃথিবীর গ্রিন হাউস বলা হয় কোন অঞ্চলকে, দেখো হোমোস্ফিয়ারকে বলা হয় পৃথিবীর গ্রিন হাউস, হোমোস্ফিয়ারকে বলা হয় কি পৃথিবীর গ্রিন হাউস। কেন বলা হচ্ছে, কারণ এই স্তরে কী থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, O3 থাকে, এগুলোই তো থাকে। আবার এর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড, পানি, সবগুলোই কিন্তু এখানে থাকে। আর এর মধ্যে মানে মেইন যে বায়ু দূষক আমাদের যে গ্রিন হাউস ইফেক্ট ফেলবে যে কার্বন ডাইঅক্সাইড, সেটাই কিন্তু এই স্তরে থাকে। এই কারণে কিন্তু বলা হচ্ছে এটাকে পৃথিবীর গ্রিন হাউস। আচ্ছা আরেকটা কথা জিনিস দেখাবো তোমরা, এই যে গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা থাকে কত, 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তাপমাত্রাটা রাখতে হয়, বুঝতে পারছো। আর আরও এইখানে তোমরা চাইলে লিখতে পারো যে গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি এখন 30টার মতো গ্রিন হাউস গ্যাস রয়েছে। এটুকু গেল এমসিকিউর জন্য এই পেজ থেকে। আচ্ছা এবার আমি আর একটু বলি যে এই গ্রিন হাউস ইফেক্টটা কীরকমভাবে হয়, কী হয়, এই জিনিসটা একটু বলি। ধরে নাও যেসব শীতপ্রধান দেশ রয়েছে, তো শীতপ্রধান দেশে কী হয়, শীতপ্রধান দেশে কিন্তু তাপমাত্রাটা অনেক কম থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম থাকে। তো ওই যে নিম্ন তাপমাত্রা, ওইখানে কিন্তু কেউ চাইলে কী করতে পারে না, ওখানে কিন্তু গাছ রোপণ করতে পারে না, বা তুমি যে ফলাদি রোপণ করবে সেটা কিন্তু পারে না। তো ওটা যদি না পারে তাহলে কী হয়, তাহলে তো তাদের খাদ্যাভাব দেখা দিবে, তাই না। তো এই কারণে কী হয়, তারা একটা জিনিস লক্ষ্য করছে যে তারা যদি একটা কাচ নির্মিত ঘর তৈরি করে এবং তার মধ্যে থেকে যদি অক্সিজেন গ্যাসগুলো বের করে দেওয়া যায়, মানে অক্সিজেন তার মধ্যে কোনো গ্যাস থাকবে না, সেই গ্যাসগুলো যদি বের করে দেওয়া যায় তাহলে দেখা যায় তার মধ্যে তাপমাত্রাটা বাড়ে। এবার কীরকম হয়, ধরে নাও এটা একটা গ্রিন হাউস ঘর, মানে গ্রিন অর্থ সবুজ, আর হাউস হতে পারি সবুজ বাড়ি বলতে পারো, অর্থাৎ এর মধ্যে যেহেতু শাকসবজি হচ্ছে এ কারণে আমরা সবুজ বাড়ি বলতে পারো, এরকম একটা। আচ্ছা তো এই যে গ্রিন হাউস হলো, মানে গ্রিন হাউস কেন বলা হচ্ছে, মানে কী করে হচ্ছে, দেখো আমাদের যে সূর্যের আলো তরঙ্গ দৈর্ঘ্য কেমন,
সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু অনেক কম, এরকম অনেক কম তরঙ্গ দৈর্ঘ্য। তোমাদের কিন্তু আমি পড়েছিলাম ফিজিক্সে ফ্রনহপার, ফ্রেনেল শ্রেণী অপবর্তন পড়ছিলে, তো ওইখানে কিন্তু একটু আলোচনা করছিলাম এখানে যে সূর্যের আলো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক কম। আর এগুলো এই কারণে কী হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে অনেক দূর থেকে এগুলো আসতে পারে, বুঝতে পারছো? তো ওই যে অনেক দূর থেকে এরা আসতেছে, এদের তরঙ্গ দৈর্ঘ্য কেমন, তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। এখন এই তরঙ্গ দৈর্ঘ্য কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন এই গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউসের মধ্যে যখন প্রবেশ করছে, এই কাঁচ নির্মিত ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, তখন ভিতরে কী হচ্ছে, তুমি ভিতরে তো আগেই বলছি যে অক্সিজেন গ্যাসগুলো সব বের করে দিছো, দিয়ে ভিতরে আছে কি কার্বন ডাইঅক্সাইড থাকছে। তো ওই কার্বন ডাইঅক্সাইড কী করছে জানো তো, তাপ ধারণ করতে পারে। তো ওই সূর্যের আলো যখন ওর মধ্যে যাচ্ছে, তখন এই তরঙ্গ দৈর্ঘ্যটা কাঁচটাকে ওভারল্যাপ করলে কী হয়ে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা এরকম বড় হয়ে যাচ্ছে, আগে যেটা ছিল তার থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে সূর্যের আলো ইনফ্রারেড রে বলো বা ইউভি রে বলো, ওইগুলো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে, এখন তরঙ্গ দৈর্ঘ্য দেখো এই পথ দিয়ে আসছে, ছোটো তরঙ্গ দৈর্ঘ্য আসতে পারছে, কিন্তু বড় তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার কারণে সে কিন্তু আর বের হয়ে চলে যেতে পারছে না। এই কারণে ওর মধ্যে কিন্তু ওই আলোটাকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে, এবং ওর মধ্যে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকছে, তো ওটা কী করে তাপমাত্রা মানে শোষণ করে, আর কী করে মানে শোষণ বা ধরে রেখে কী করে ওর মধ্যে তাপমাত্রাটা বাড়ায় দেয়। তো এই হলো গ্রিন হাউস, মানে এর মধ্যে এইভাবে তাপমাত্রা বাড়ানো হয়, এবং ওই তাপমাত্রাটা যখন বাড়ানো হচ্ছে, অর্থাৎ 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখা হচ্ছে, তখন কী হয়, ওর মধ্যে সহজেই তুমি স্বাভাবিকভাবে যেরকম শাকসবজি রোপণ করো ঠিক ওভাবে করতে পারবা। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে কিছু কিছু জিনিস আছে গ্রিন হাউস গ্যাসের আয়ার রশ্মি শোষণের সত্ত্ব, অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসটা কখন আয়ার রশ্মি শোষণ করতে পারবে, ওই যে সূর্যের ইনফ্রারেড রে আসলো, ওটা কখন সে শোষণ করতে পারে। দেখো এর কিছু সত্য আছে যেগুলো তোমরা রিডিং দিবা, এখানে অত বেশি টাইম আমি কোনো টাইম দিতে বলছি না, তোমরা জাস্ট রিডিং দিবা। আমার কথা হলো এমসিকিউ যেগুলো বলছি এগুলো যেন ভুল না হয়। এই অধ্যায় থেকে আমি বলছি, তো আগেই বলছি যে কিছু কিছু ম্যাথ আসবে, কিছু কিছু টার্ম আসবে, আর সেগুলো কিন্তু আমি পড়াইছি এবং বলেও দিচ্ছি এইখান থেকে এই জিনিসটা রিটেনে আসে। তো এগুলো তেমন রিটেনে আসতে দেখা যায় না, তবে বেসিক্যালি মাঝে মাঝে একটা প্রশ্ন করে তুলে দেয় যে এরকম মানে ইয়ে টাইপের আর কি, মুখস্থ টাইপের বলো, বা তোমরা বানায় বানায় লিখতে পারবা বলো, বা এই যেভাবে বলো এরকম টাইপের আসে। এখানে যদি গ্রিন হাউস সম্পর্কে আসে তোমরা অনেকেই লিখতে পারবা। তো এরকমই তুমি জানার মানে এরকমভাবে একবার রিডিং দিবা যে অন্তত ধরি করে তুলেও দেয় পরীক্ষায়, তার জন্য কিছু কথা লিখতে পারি আমি। আর যেভাবে বলে দিচ্ছি এইভাবে তো লিখবা কিছু। আচ্ছা, এরপরে সত্য কী কী, এর মধ্যে 3টা বা 4টা পরমাণুযুক্ত থাকা লাগবে গ্যাস অণুর, যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপরে পানি, মিথেন অণু, এইগুলো থাকবে যাদের আয়ার রশ্মির শোষণ ক্ষমতা থাকবে। দেখেছো বললাম কিন্তু যে ওই যে ওর ভিতরে কাঁচ নির্মিত ঘরের মধ্যে সেসব গ্যাস থাকা লাগবে যাদের আলোক রশ্মিটা শোষণ করার ক্ষমতা থাকছে। এই কারণে কিন্তু ওইখানে অক্সিজেন থাকেনি, কারণ অক্সিজেন কিন্তু 2টা পরমাণু, হ্যাঁ 3 পরমাণু বা অধিক পরমাণু থাকা লাগবে, এরকম কিছু কথাবার্তা আছে, এগুলো পড়ে নেবা। আর আরেকটা কথা, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলোর কোনো গ্রিন হাউস প্রভাব নাই। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলোর কোনো গ্রিন হাউস প্রভাব নাই। আচ্ছা, আরেকটা কথা এখানে আছে, দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। এছাড়া আরও কিছু গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করতে পারে, যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড, তারপরে ক্লোরোফ্লোরো কার্বন, যেটাকে তোমরা সিএফসি বলো বা ফ্রিওন বলো, এর পাশাপাশি ওজোন গ্যাস এগুলো। আর এখানে একটা কথা লেখা আছে, দেখো বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এটা যেহেতু অনেক আগে জরিপ, তারপরে এটা মনে রাখবা যেহেতু বইয়ে আছে। আচ্ছা, আর এরপরে এই শখ আছে, তো এইখান থেকে একবার মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন আসছে। এই যে 25 গুণ, দেখো এখানে মিথেন গ্যাসের গ্রিন হাউস প্রভাব কত কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 25 গুণ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে এক ধরে বাকিগুলোর কত গুণ হিসেব করছে। তো এই জাস্ট এই কার্বন ডাইঅক্সাইড আর মিথেনকে মনে রাখলে হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যদি 1 গুণ হয় তাহলে মিথেন হবে 25 গুণ, 25 গুণ নিলে তখন তোমার একই ক্ষমতা হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ গ্রিন হাউস সৃষ্টি করে, মিথেনের যদি 25 গুণ নাও, ওই কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ নিচ্ছ তার 25 গুণ নাও, তখন একই পরিমাণ গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করবে। আর আর এখান থেকে এসআইটার পড়া লাগবে না, জাস্ট 2টা পড়বা। আর এইখান থেকে এই রেসটা এখান থেকে একটু প্রশ্ন আসতে দেখা যায়, যেমন এখানে কার্বন ডাইঅক্সাইডের 50% ভূমিকা, সিএফসির হলো 19%, মানে সিএফসির হলো 16%, CH4-এর হলো 19%, ওজোন গ্যাসের হলো 18%, ওজোন গ্যাস 18%। এই ওজোন গ্যাসের আবার লেখার মধ্যে এক জায়গায় দেওয়া আছে, তোমার পরের পেজে দেখবে 8% দেয়া। তো ওখানে যে প্রিন্ট মিস্টেক নাকি এইখানে প্রিন্ট মিস্টেক বুঝলাম না, তবে এখানে 18% বা 8% তোমরা এটা মনে রাখতে পারো। এখানে টোটাল করতে গেলে 100% করতে গেলে 8 হয়। তো তারপরে ছকে দেওয়া আছে, স্যার তো আর যে স্যার প্রশ্ন করে সে স্যার তো আর ভিতরে পড়তে যাবে না যে কোথায় 8 দেওয়া আছে। এই তোমরা 2টাই মনে রাখবা। আর এরপরে নাইট্রিক অক্সাইড মানে নাইট্রাস অক্সাইড আছে, আর
জলীয় বাষ্প আছে, এই পার্সেন্টেজগুলো একটু পড়বা রিডিং। এগুলো তেমন বেশি প্যারা নেওয়ার কিছু নেই, এগুলো তেমন আসে না, তারপরে যদি হিসেবে যায় তখন তো একটু দাগাতে হবে, তাই না? আচ্ছা, এই হলো বিষয়। এরপরে কিছু কিছু কথাবার্তা আছে, এগুলো যা আছে এগুলো সব ওই ছকের মধ্যে বের পড়ে আছে, এগুলো তোমরা যদি টাইম পাও রিডিং পড়বা, না হলে এগুলো স্কিপ করলেও সমস্যা নাই। আচ্ছা, এই আর এখান থেকে তেমন কি আছে আমি একটু দেখি। এখানে দেখো এই দেখো দেখো। আচ্ছা, তো যেটা বলছিলাম দেখো এইখানে জায়গা রাখছে 8%, দেখতে পাচ্ছ এই যে ওজোন গ্যাসের কত পার্সেন্ট, 8%, আর ওইখানে কিন্তু ছিল 18%। তো এই বিষয় হলো এরকম টুকিটাকি থাকেই, কিছু করার নেই। আর এখান থেকে দেখো এইসব জায়গাগুলো তোমরা একটু রিডিং দিলে দিবা, না হলে দেওয়ার দরকার নেই, মানে সময় না পেলে এগুলো পড়ার দরকার নেই তেমন। আর এখানে একটা কথা আছে দেখো, উষ্ণ বছর ছিল 1997 থেকে 1999 সাল পর্যন্ত, এগুলো ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণ, মানে বর্তমানকালে যে সবচেয়ে উষ্ণ বছর আর কি, হটেস্ট ইয়ার। আচ্ছা, এই এরপরে এখানে কি পড়বা, এখানে তেমন কিছু পড়ারও নাই। আর এখান থেকে এই যে শেষ দিকের একটু কথাগুলো পড়তে পারো, এখান থেকে মেবি একবার প্রশ্ন আসছে কিনা খেয়াল নাই। আচ্ছা, তো এখানে দেখো এখানে 34%, মানে আপতিত সূর্য, পৃথিবী পৃষ্ঠে যে আপতিত সূর্যরশ্মি আসে, অর্থাৎ আমাদের যে সূর্যের আলোটা আসছে পৃথিবীতে, এই আলোর পার্সেন্টেজের মধ্যে ধরে নিয়ে 100% আলো আসলো, তার মধ্যে 34% আলো প্রতিফলিত হয়ে মহাশূন্যে আবার ফিরে যায়। যত পার্সেন্ট আলো আসবে পৃথিবীতে তার 34% প্রতিফলিত হয়ে মহাবিশ্বে ফেরত চলে যায়। কারণ তোমরা তো জানো আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিস্ফোরণ সব কিছুই সম্ভব। তো এই প্রতিফলিত হয়ে সে কিন্তু চলে যাচ্ছে। আর বাকি যে 42%, সেগুলো কী হয়, বাকি 42% বায়ুমণ্ডল, স্থলভাগ, সমুদ্র, এগুলো কর্তৃক শোষিত হয়। এর পাশাপাশি আরও আছে দেখো যে আমাদের কি জলীয় বাষ্পকে কি বাষ্পীভূত করতে হয় না, ওই জলীয় বাষ্পকে বাষ্পীভূত করে যে বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে এই যে পানি চক্রটা ধরে রাখতে 23% সূর্যরশ্মি ব্যবহার হয়। আর এর পাশাপাশি আরও কিছু আছে, এগুলো রিডিং দিয়ে নিও। সালোক সংশ্লেষণ মেকানিজমে মাত্র 0.023% ব্যয় হয়, এগুলো একটু রিডিং দিও। আচ্ছা, এরপরে সিএফসি এর ব্যাপার আছে। আচ্ছা, আর একটা কথা তোমাদের আমি একটু বলা বাদ দিচ্ছে, মানে এটা তথ্য অ্যাড করে নিতে পারো তোমরা, যে জলীয় দ্রবণের যদি পিএইচটা, জলীয় দ্রবণের তোমরা একটু লিখে নিতে পারো, জলীয় দ্রবণের পিএইচ যদি 5.5 থেকে 9 এর মধ্যে থাকে, এর মধ্যে থাকলে এটাকে তুমি সিঙ্কে পরিত্যাগ করা উচিত, সিঙ্কে পরিত্যাগ করা উচিত, বুঝতে পারছো? জলীয় দ্রবণের পিএইচ যদি 5.5 থেকে 9 মধ্যে থাকে, তখন তুমি সেটাকে সিঙ্কে পরিত্যাগ করবা। সিঙ্ক জিনিসটা তো পড়ালাম তোমাদের, তোটা অ্যাড করে নাও। আচ্ছা, এবার আমি দেখবো ক্লোরোফ্লোরো কার্বন, এই জিনিসটা কি, মানে এই যে ক্লোরোফ্লোরো কার্বন এর সংকেতটা বারবার পরীক্ষায় আসতে দেখা যায়, অর্থাৎ এখানে যে দেখো। আচ্ছা, তার আগে কয়েকটা কথা এখানে বলে নেই। আচ্ছা, সিএফসি বলতে বোঝাচ্ছে তো ক্লোরোফ্লোরো কার্বন। আর আরেকটা কথা এখানে আছে দেখো, ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বা ওজোন স্তরের ক্ষয়, অর্থাৎ যখন ওজোন স্তরটা পাতলা হয়ে যায়, ওই ঘটনাটাকে বলা হচ্ছে ওজোন গহ্বর বা ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র। আচ্ছা, আর এই যে ওজোন গহ্বর বা ওজোন ছিদ্রের মানটা কোন এককে প্রকাশ করা হয়, ডপসন এককে প্রকাশ করা হয়, ডপসন একক, যেটাকে ডিইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ওজোন স্তরের ছিদ্র বা ওজোন গহ্বরের কী দিয়ে প্রকাশ করা হয়, ডপসন এককে। এখানে বলছে দেখো, নাতিশীতোষ্ণ অঞ্চলের যে ওজোন গহ্বর, এটা হলো 350 ডপসন, আর ক্রান্তীয় অঞ্চলে 250, উপমেরু অঞ্চলে 450 ডপসন, এই টুকিটাকি। আচ্ছা, আর আরেকটা কথা এখানে দেখো, বিজ্ঞানী মানে ডক্টর সুসান সলোমান ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণকে দায়ী করেন। তাহলে ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন দূষণ দায়ী, ক্লোরিন দূষণ দায়ী, এবং এটা কে বলেন, সুসান সলোমান বলেন। ওজোন স্তর ক্ষয়ের জন্য কিন্তু অনেক গ্যাসই দায়ী, এমনকি সিএফসিও কিন্তু প্রধান গ্যাস, ওজোন স্তর ক্ষয়ের জন্য কিন্তু সিএফসি প্রধান গ্যাস, মানে গ্রিন হাউসের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রধান, আর ওজোন স্তর ক্ষয়ের জন্য এই যে সিএফসি প্রধান। মাথায় রেখো, এই দুটো উল্টাই ফেলো না। গ্রিন হাউসের জন্য আমার কার্বন ডাইঅক্সাইড, আর ওজোন স্তরের জন্য ক্ষয়ের জন্য দায়ী কে, ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী। এটা হলো প্রধান, দায়ী বলতে কি এটা প্রধান, বাকিগুলো অল্প অল্প প্রয়োজন হয় এরকম। আর আমাদের এই যদি বিজ্ঞানীর কথা, মানে ডক্টরের কথা বলে দেয়, যে ডক্টর সুসান সলোমান ওজোন স্তর ক্ষয়ের জন্য কাকে দায়ী করেন, ক্লোরিন দূষণকে দায়ী করেন। আচ্ছা, এবার আসি দেখো সিএফসি, এইখান থেকে এই যে সংকেতগুলো আছে এটা বারবার পরীক্ষা আসতে দেখা যায়, সিএফসি 11, 12, 13, আরও এরকম আছে, সিএফসি 141, সিএফসি 41, এরকম অনেকগুলো আছে। তো তোমরা এই সংকেতগুলো মুখস্থ না করে কীভাবে বের করবে সেই টেকনিকটা একটু সে দেখাই দেয়।
আচ্ছা, তো কীভাবে করবা? এই সবাই শুনতে পাচ্ছ আমার কথা? এই জিনিসটা নোট করে নিতে হবে কিন্তু। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা বলছি তোমার সিএফসি ধরে নাও, সিএফসি যেটা বলছিলাম যে সিএফসি ধরে নাও, এখানে সিএফসি এরকম তোমার 11, 12 এরকম কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে। ধরে নাও আমি সিএফসি 11-র কথা বললাম, বুঝতে পারছো? তো সিএফসি যে 11, এখানে কত সংখ্যা আছে? 11। এই যে সংখ্যাটা থাকবে এর সাথে অলওয়েজ 90 যোগ করে দিবা। কত যোগ করবা? 90। এটা ফিক্সড যোগ করবা। তাহলে এর সাথে 90 যোগ করলে কত হচ্ছে? 101। তো এই 90 যোগ করবা, প্রথমেই সিএফসির সাথে যোগ করবা, 90 যোগ করবা। এই যে সংখ্যাটা আসবে, এই প্রথম সংখ্যাটা হলো কার্বন, দ্বিতীয় সংখ্যাটা হলো হাইড্রোজেন, এগুলো কিন্তু ফিক্সড। তৃতীয় সংখ্যাটা কি? ফ্লোরিন। এভাবে মনে রাখবে। সিএইচএফ, সিআরএফের মাঝখানে এইচ, সিএফসি, তো সিএইচএফ। তো এইখানে হলো প্রথম সংখ্যাটা কার্বন, দ্বিতীয় সংখ্যাটা হাইড্রোজেন, তৃতীয় সংখ্যাটা ফ্লোরিন। আর বাকিগুলো কি থাকবে? বাকিগুলো হলো ক্লোরিন। বাকি যা থাকবে সেগুলো হলো ক্লোরিন। বাকি যা থাকবে সেগুলো হলো কি? ক্লোরিন। এখন বিষয়টা কেমন? ধরে নাও এখানে আছে কার্বন। কার্বন কয়টা থাকবে? কার্বন একটা থাকবে। আচ্ছা, আমি আরেকটা কালার দিয়ে লিখি তাহলে। কার্বন থাকবে কয়টা? কার্বন থাকবে একটা। তাহলে কার্বন একটা মানে কি? আমি শুধুমাত্র একটা সি, কার্বন, কার্বন একটা। আচ্ছা, এখন এই কার্বনের কয়টা হাত? চারটা হাত। তো চারটা হাতের মধ্যে দেখো এখানে একটা হাতে কি হাইড্রোজেন একটাও থাকবে না। ফ্লোরিন কয়টা থাকবে? ফ্লোরিন থাকবে একটা। আচ্ছা, তাহলে কার্বনের আর তিনটা হাত কিন্তু ফাঁকা আছে। তাহলে তিনটা হাতে কি থাকবে? ক্লোরিন থাকবে। বাকি তিনটা হাতে কি থাকবে? ক্লোরিন থাকবে। বাকি তিনটাতে ক্লোরিন থাকবে। বসে নিও। তাহলে দেখা যাচ্ছে আমার সংকেতটা আসছে কি? CFCl3, তিনটা ক্লোরিন আর একটা ফ্লোরিন, তিনটা ক্লোরিন আর একটা ফ্লোরিন। দেখতে পাচ্ছ? এই হলো নিয়ম। আমি বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? নিয়মটা একবার একটু বলবেন, মানে নেট প্রবলেমের জন্য ঢুকতে পারছিলাম না। আচ্ছা, তো আরেকটা দিয়ে বোঝাই তাহলে। এখন ধরেন এবার ধরো আরেকটা করলাম, CFC 113। CFC 113। তো CFC 113, CFC 113। তো এই 113-র সাথে কী করবো? 90 যোগ করবো। আমি বলছিলাম কি একটা ফিক্সড মান যোগ করবো, সেটা কত? 90। যতই সংখ্যা থাকুক, এই যে সংখ্যাটা থাকবে তার সাথে 90 যোগ করবা। আচ্ছা, CFC 113 তার সাথে 90 যোগ, তাহলে কত হচ্ছে? এই শেষে থাকে 3, 10, 203। তাহলে আমি কী বলছি? প্রথম সংখ্যাটা হবে কি? কার্বন, দ্বিতীয় সংখ্যাটা হবে কি? হাইড্রোজেন, আর তৃতীয় সংখ্যাটা হবে কি? ফ্লোরিন। প্রথম সংখ্যাটা কার্বন, দ্বিতীয় সংখ্যাটা হাইড্রোজেন, তৃতীয় সংখ্যাটা হলো ফ্লোরিন। আর বাকি যা থাকবে সেগুলো হলো ক্লোরিন দিয়ে পূর্ণ করব। বাকি যা থাকবে সেগুলো ক্লোরিন দিয়ে পূর্ণ করব। এখন বিষয়টা কেমন? দেখো এখানে কার্বন আছে কয়টা? 2টা। তাহলে ধরুন আমি কার্বন 2টা দিলাম, এরকম 2টা কার্বন। এখন দেখো এরপরে হাইড্রোজেন থাকবে কয়টা? একটাও থাকবে না হাইড্রোজেন। ফ্লোরিন কয়টা থাকবে? 3টা। তো ধরুন আমি এর সাথে একটা ফ্লোরিন দিলাম, এর সাথে একটা দিলাম, আর ধরো আবার এর সাথে আরেকটা দিলাম। দেখো এই কার্বনের 3টা হাত পূর্ণ হয়ে গেছে। কার্বনের দুজনে তো চারটা হাত থাকবে। তাহলে আরেকটা হাতে কি থাকবে? ক্লোরিন থাকবে। আমি বলছিলাম কি বাকিগুলো সব ক্লোরিন থাকবে। আবার দেখো এই কার্বনের বাকি 2টা হাত ফাঁকা, এই 2টা হাতে 2টা ক্লোরিন থাকবে। তাহলে সংকেতটা কি দেখো, দিন শেষে এরকম স্টেজ না? CF2Cl, অর্থাৎ দেখো এইখানে সি, তারপরে 2টা ফ্লোরিন, Cl, CF2Cl। আর এইখানে আসতেছি ইনটু কি? CF একটা আর Cl2, ক্লোরিন 2টা। দেখতে পাচ্ছ যে সংকেত আছে এই সংকেতটাই কিন্তু চলে আসছে। এই সংকেতগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, এবং MCQ কিন্তু আসবে, অ্যাডমিশন টাইমেও আসবে। তো এই জিনিসটা কিন্তু তোমার টেকনিকটা দিয়ে করলে তোমার অনেক ইজি হবে। জাস্ট সাথে সাথে 190 যোগ করে দিবা, দিয়ে প্রথম সংখ্যাটা কার্বন, দ্বিতীয় সংখ্যা হাইড্রোজেন, তৃতীয় সংখ্যা ফ্লোরিন, এই দিয়ে বাকিগুলো ক্লোরিন। একদম ইজি জিনিস। আর সবাই বুঝতে পারছো কিনা আমার একটু বলো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই নিয়ম কি শিখছিলে আগে? না ভাইয়া হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা সামনে আগাই। সামনের ব্যবহারটা একটু রিডিং দিবা তোমরা সবাই। এটা নরম ফোম, এটা হলো কঠিন প্লাস্টিক ফোম। প্রথমটা নরম ফোম, দ্বিতীয়টা কঠিন প্লাস্টিক ফোমে ব্যবহৃত হয়। এরপরে কন্ডিশনার এইসব আছে, ব্যবহারগুলো পড়বা। এরপরে ক্লোরোফ্লোরোকার্বন নামক জৈব যৌগকে বলা হয় CFC, এগুলো তো বুঝতে পারছো। আচ্ছা, এরপরে ওজোন স্তর ক্ষয়কারী কিছু পদার্থ আছে, এর মধ্যে দেখো CFCটা প্রধান। ওজোন স্তর ক্ষয়কারীর জন্য প্রধান কোনটা? CFC। আর গ্রিন হাউসের জন্য প্রধান কোনটা? কার্বন ডাইঅক্সাইড। এই দুটো কিন্তু গুলাই ফেলো না, আমি কিন্তু পরীক্ষার সময় গুলাই ফেলছিলাম মাঝে মাঝে। আচ্ছা, এই কথা হলো বিষয়। আর এখানে আরেক টেকনিক দেওয়া আছে কীভাবে বের করতে হবে। তো আমি যে নিয়মটা দিছি ওইটাই করো, আশা করি ওতেই ভালো হবে। আচ্ছা, আর কি আছে এখানে? আরেকটা এখানে কিছু জিনিস দাগাই নাও।
এই হ্যালোন্স বা বিসিএফ, এই হ্যালোন্স বা বিসিএফ কী হিসেবে ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপকে ব্যবহৃত হয়। হ্যালোন্স বা বিসিএফ অগ্নি নির্বাপকে ব্যবহৃত হয়। এটা আমরা জৈব রসায়নে পড়বো, তারপরে এখানে একবার পড়ে নাও। হ্যালোন্স বা বিসিএফ অগ্নি নির্বাপকে ব্যবহৃত হয়। আর এর আর একটা এর সংকেতটা কি, মানে এই যে হ্যালোন্স বা বিসিএফ এর সংকেতটা কি? CBr2ClF। আচ্ছা, আর কীটনাশক রূপে ব্যবহৃত হয় কোনটা? CH3Br, তা ব্রোমোমিথেন বা মিথাইল ব্রোমাইড, এটা ব্যবহৃত হয় কি? কীটনাশক রূপে। এই হলো বিষয়, এই দুটো জিনিস একটু মাথায় রেখো। এই পর্যন্ত হলো, এরপরে আমরা সামনের দিকে যাই। এরপরে আছে অ্যাসিড বৃষ্টির প্রতিকার। তো এখান থেকে তোমরা তার জাস্ট তিনটে জিনিস বলবো, যে এই অ্যাসিড বৃষ্টির জন্য তিনটা অ্যাসিড দায়ী: সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। দেখো H2SO3 আছে, H2SO4 আছে, HNO3 আছে। এই তিনটা অ্যাসিড মূলত অ্যাসিড বৃষ্টি ঘটায়। আর অ্যাসিড বৃষ্টি কখন হয়? যখন পিএইচ মানটা 5.6 থেকে কম হয়ে যায়। যখন পিএইচটা 5.6 থেকে কম হয়ে যায় বৃষ্টির পানির, এবং সেটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। এই জিনিসগুলো কিন্তু রিটেনে মাঝে মাঝে চলে আসে, অ্যাসিড বৃষ্টির প্রতিকার এইভাবে কিন্তু আসে। আচ্ছা, আর এগুলো কিন্তু এটা সালফার ডাইঅক্সাইড থেকে আসছে, এটা নাইট্রিক অক্সাইড থেকে আসছে, এইভাবে আসে, এগুলো তো জানো। এইখানে দেখো কিছু কিছু প্রশ্ন আছে। অ্যাসিড বৃষ্টি কী, এটা কয়েক বোর্ডে আসছে। অ্যাসিড বৃষ্টি কী? যখন বৃষ্টির পানি পিএইচ মান 5.6 কম হয়ে যাবে, ওই অধঃক্ষেপণযুক্ত বৃষ্টিকে বলা হবে অ্যাসিড বৃষ্টি। আর আরেকটা এখানে দেখো আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, FGD প্লান্ট, অর্থাৎ ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ফ্লু গ্যাস, এফতে ফ্লু, জিতে গ্যাস, ডিসালফারাইজেশন। তো এই FGD প্লান্টে কী হয়? FGD প্লান্টে মূলত আমাদের সালফার ডাইঅক্সাইডকে শোষণ করা হয়। কোন গ্যাসকে? সালফার ডাইঅক্সাইড। শিল্প কারখানা চিমনি থেকে যে সালফার ডাইঅক্সাইড গ্যাস বের হবে, সেই সালফার ডাইঅক্সাইডকে শোষণ করা হয়। আর এই FGD প্লান্টে কী উৎপন্ন হয়? জিপসাম উৎপন্ন হয়। FGD প্লান্টে কী উৎপন্ন হয়? জিপসাম উৎপন্ন হয়। জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট, কিন্তু এখানে কিন্তু নাইট্রেট বা আদার্স কিছু নাই, কপারও কিন্তু নাই, ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি। জিপসাম, শেষে দেখো সাম আছে, 2টা অক্ষর, জিপসাম। এখানে 2টা অক্ষর দিয়ে মনে রাখবা, 2 অণু পানি থাকবে, জিপসাম। যেমন তোমাদের বলছিলাম বকজাই ইট, শেষে আছে ইট, তো ইট দিয়ে মনে রাখতাম, ওইখানে 2টা পানি। তারপরে জিপ সাইট, তো জিপ সাইটের ক্ষেত্রে শেষে 3টা অক্ষর আছে, সাইট। তো সাইটের ক্ষেত্রে ওখানে 3টা অক্ষর আছে, মানে ওখানে 3 অণু পানি হবে। এটা জাস্ট মনে রাখার টেকনিক হিসেবে দিয়েছিলাম। এখানে দেখো জিপসাম, তার শেষে আছে সাম, 2টা অক্ষর, তো ওই কারণে ওখানেও 2 অণু পানি উৎপন্ন থাকবে। ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অণু পানি, এটা হলো জিপসামের সংকেত। আর এই জিপসাম কিসে ব্যবহৃত হয়? ড্রাই ওয়াল হিসেবে ব্যবহৃত হয়। ড্রাই হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমার যখন সিমেন্ট যখন অতি জমাট বেঁধে যায়, তখন এই জিপসাম মিশ্রিত করা হয়। মানে সিমেন্টের জমাট বাঁধা রোধ করতেও কিন্তু এই জিপসাম ব্যবহৃত হয়। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এখান থেকে কিন্তু অল্প অল্প পড়া, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর অ্যাসিড বৃষ্টির কারণ টারণ আছে, এখানে সব রিডিং দিবে তোমরা, এখানে বোঝানোর কিছু নাই। আচ্ছা, এরপরে আর্হেনিয়াস অ্যাসিড ক্ষার তত্ত্ব আছে। আচ্ছা, আর্হেনিয়াস অ্যাসিড ক্ষার তত্ত্বের ক্ষেত্রে কী হবে? এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো এখানে আর্হেনিয়াস অ্যাসিড, মানে আমরা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা কীভাবে বুঝি? তোমরা বুঝো যে হাইড্রোজেন আয়ন দান করে, হাইড্রোক্সিল আয়ন গ্রহণ করে। তো এইভাবে কিন্তু আমরা বুঝি অ্যাসিড ক্ষার, মানে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, হাইড্রোজেন আয়ন দেয়, মানে যেটা হাইড্রোজেন আয়ন দেয় সেটা অ্যাসিড, হাইড্রোক্সিল আয়ন দিলে সেটা ক্ষার। এভাবে কিন্তু তোমরা জানো। তো এই অ্যাসিড ক্ষার নির্দেশের জন্য কয়েকটি তত্ত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আচ্ছা, যারা একটু মিউট করে নাও। তো তার মধ্যে প্রথমেই আছে আর্হেনিয়াস তত্ত্ব। আমরা সাধারণভাবে যেটা জানো সেটা হলো আর্হেনিয়াস তত্ত্ব। এতদিন যেটা জেনে আসতো আর্হেনিয়াস তত্ত্ব। আর্হেনিয়াস তত্ত্বের ক্ষেত্রে অ্যাসিড কোনটা? যেটা হাইড্রোজেন আয়ন দান করবে সে অ্যাসিড, H+ দান, তাহলে সেটা অ্যাসিড। এভাবে বইয়ের পাশে লিখে রাখবে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। H+ গ্রহণ, এটা হলো হাইড্রোজেন মানে হাইড্রোক্সিল আয়ন দান, এটা হলো প্রোটন দান, আর এটা হলো হাইড্রোক্সিল আয়ন দান, এটা ক্ষার। এটা কিন্তু তোমরা সাধারণভাবে সবাই জানো। তো এই অ্যাসিড আর এই ক্ষার, এইটাই হলো, এই তত্ত্বটাই হলো আর্হেনিয়াস তত্ত্ব। অর্থাৎ আর্হেনিয়াস তত্ত্ব মতে অ্যাসিডের সংখ্যা কি, ক্ষারের সংখ্যা কি, এই। আচ্ছা, যেমন এরপরে যেমন তোমরা তো জানো HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, এগুলো দেখতে বলা অ্যাসিড। আর ক্ষারক কোনগুলো? যেগুলো হলো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ক্ষার, যেমন জলীয় দ্রবণে এরা হাইড্রোক্সিল আয়ন দান করে। তাহলে তোমার যদি পরীক্ষা আসে যে আর্হেনিয়াস অ্যাসিড ক্ষার তত্ত্ব মতে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, তখন কিন্তু এইভাবে দেখাতে হবে। আচ্ছা, আরেকটা কথা আমি যেটা বলবো, যে মাঝে মাঝে আসে যে দেখবা কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস ক্ষার, এরপরে আমরা যখন লুইস মতবাদ পড়বো তখন দেখবো ওইটা। এরকমভাবে কিন্তু এমসিকিউগুলো আসে।
আচ্ছা, আর আরেকটা আরএনএস তত্ত্বের কিছু সাফল্য আছে প্রশ্ন টাপ দিয়ে, এগুলো তোমরা পড়ে ফেলবা, আমি এখন বেশি আলোচনা করব না, সময় কম। আচ্ছা, আর এরপরে জীব, আচ্ছা তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এগুলো তো তোমরা জানো যে যেগুলো সব অ্যাসিডের কে এর মান বেশি হয় সেগুলো হলো তীব্র অ্যাসিড, বা যেগুলো জলীয় দ্রবণে 90 থেকে 95% আয়নিত হয় সেগুলো হলো সবল অ্যাসিড বা তীব্র অ্যাসিড। আর যেগুলো জলীয় দ্রবণে 9 মানে 5 থেকে 10% এরকম আয়নিত হয় সেগুলো হলো ক্ষার, মানে তীব্র, সরি এটা হলো দুর্বল অ্যাসিড। আর এগুলো তো সবাই কম বেশি জানো, এগুলো এক কথা বারবার বলতে পছন্দ হচ্ছে না। আর এরপরে দেখো আরও কয়েকটা কথাবার্তা বলা আছে, অর্থাৎ আরএনএস তত্ত্বের সীমাবদ্ধতা। আরএনএস তত্ত্ব মতে তো তোমরা বললা যে এটা অ্যাসিড এটা ক্ষার। তো বিষয় হলো, যদি আমি বলি ক্যালসিয়াম মানে কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ট্রাইক্লোরাইড যেটা আছে, তো এইসব ক্ষেত্রে কী হবে, এটা কি অ্যাসিড কি ক্ষার আমি বুঝবো কী করে, এটা তো জলীয় দ্রবণে কী করবে আমি তো বুঝতে পারছি না। তো এইসব ক্ষেত্রে মানে আরএনএস তত্ত্বটা আর কাজে লাগে না। তো দ্যাটস হয় কী হয়, আমাদের পরবর্তীতে আবিষ্কার মানে বিজ্ঞানীরা তৈরি করলো কি বর্নেস্টের লাউরি তত্ত্ব বা অনুবন্ধী অম্লক্ষার তত্ত্ব। বর্নেস্টের লাউরি তত্ত্ব বা অনুবন্ধী অম্লক্ষার তত্ত্ব, বা আরেকটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। এটাকে আরেকটাভাবে বলা হয় প্রোটনীয় মতবাদ। বর্নেস্টের লাউরি তত্ত্ব বা অনুবন্ধী অম্লক্ষার তত্ত্ব বা প্রোটনীয় মতবাদ। এই এখন এই মতবাদ মতে কী হয়, এটা প্রোটনীয় মতবাদ কেন বলা হচ্ছে সেটাও বলবো। তো দেখো এই মতবাদ মতে H+ দান করলে সে অ্যাসিড, H+ দান করছে সে হলো অ্যাসিড, আর যদি H+টা গ্রহণ করে, H+টা গ্রহণ করলে সে ক্ষার। H+ দান করলে অ্যাসিড, H+ গ্রহণ করলে ক্ষার। এইটাই হলো সেই আরহেনিয়াস তত্ত্ব, সরি এটা হলো বর্নেস্টের লাউরি তত্ত্ব বা প্রোটনীয় মতবাদ। এই মতবাদ মতে কেন প্রোটনীয় বলা হচ্ছে, দেখো এখানে প্রোটন দান বা প্রোটন গ্রহণ এটার উপর ভিত্তি করে হিসাব করা হচ্ছে। তাহলে তোমরা মনে রাখবে কি, প্রোটন দান করলে অ্যাসিড, প্রোটন গ্রহণ করলে ক্ষার। এটা হলো বর্নেস্টের লাউরি তত্ত্ব বা প্রোটনীয় তত্ত্ব। তো বিষয়টা কেমন, এখানে কিছু উদাহরণ আছে দেখালে বুঝতে পারবা। এখানে দেখো যেমন HCl, এটা যখন জলীয় দ্রবণে দিচ্ছ তখন কি হচ্ছে, এই HClটা হাইড্রোজেনের একটা দান করে দিয়ে ক্লোরিন আয়নে রূপান্তর হচ্ছে, আর একটা হাইড্রোজেন এখানে গ্রহণ করে, পানি আর একটা হাইড্রোজেন গ্রহণ করে এই হাইড্রোনিয়াম আয়ন গ্রহণ হচ্ছে। তো এইখানে দেখো এটা হলো কি H+ গ্রহণ, আচ্ছা, আর এইটা কি H+ দান। তো যে H+ দান করবে সে কি বলছি, সে হলো অ্যাসিড। দেখো তো অ্যাসিড কিনা, এটা অ্যাসিড কিন্তু। আবার দেখো এখানে কি যে H+ গ্রহণ করবে সেটা হলো ক্ষার, তাহলে দেখো এটা ক্ষার, ক্ষার বলে H+ গ্রহণ করছে। তো ড্যাশ হয়ে আরও কিছু উদাহরণ আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এত বেশি আলোচনা করবো না। আচ্ছা, এই কথা, এটাকে বলা হয় প্রোটনীয় তত্ত্ব। এই কিছু কথাবার্তা আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু জানো। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই উভধর্মী যৌগ বা অ্যামফোটেরিক যৌগ, উভধর্মী যৌগ বা অ্যামফোটেরিক যৌগ। তো এই উভধর্মী যৌগ বা অ্যামফোটেরিক যৌগটা কেমন, যেগুলো হলো অ্যাসিড হিসেবেও কাজ করবে, ক্ষার হিসেবে কাজ করবে। বেসিক্যালি এরকম বিষয়টা হলো, যেগুলো অ্যাসিড হিসেবে কাজ করবে, ক্ষার হিসেবেও কাজ করবে, সেগুলো হলো কি অ্যামফোটেরিক যৌগ বা উভধর্মী যৌগ। তো কেমন, দেখো এইখানে ধরো পানির উদাহরণটা বেশি আসে, এটা দিয়েই বলে আগে। ধরো এই পানি, দেখো এখানে অম্ল হিসেবে কাজ করছে, এই পানি এখানে ক্ষার হিসেবে কাজ করছে। কেমন, পানির সাথে যখন তুমি বাইকার্বনেট যোগ করছো তখন কি হচ্ছে, এই বাইকার্বনেট কি করছে, একটা হাইড্রোজেন আয়ন দান করে দিছে, এখানে H+ দান করে দিছে। আচ্ছা, আবার এখান থেকে পানি কি করছে, আচ্ছা একটু উল্টে গেছে, এখানে দেখো এখানে হলো গ্রহণ করছে, এইখানে হলো দান করছে। আচ্ছা, তাহলে দেখো এটা কি করছে, এটা হলো H+ দান করছে। আচ্ছা, উল্টে গেছে নাকি, এটা তো গ্রহণ হবে, ফোনের ওপর লেখা বেশ জ্বালা আঙুল দিয়ে। আচ্ছা, তো H+ যে গ্রহণ করছে সেটা হলো ক্ষার বলছি, তাহলে এটা দেখো ক্ষার। আর H+ যে দান করবে, দেখো H+ দান করছে এখানে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে H2O আছে, এখানে আছে OH, মানে কি এখান থেকে একটা H, ওই H কম আছে, তার মানে কি সে দান করে দিছে।
তোমার কাছে 10 টাকা ছিল, তুমি 5 টাকা দান করে দিচ্ছ, তোমার কাছে এখন আছে 5 টাকা। তো এইরকম তুমি দেখে বুঝতে পারবা যে এখানে কী অবস্থা। এরপরে দেখো এটা হলো ক্ষার হিসেবে, কারণ কি এখানে দেখো CO3 আছে, আর এখানে দেখো H2 আছে, অর্থাৎ এখানে একটা গ্রহণ করছে হাইড্রোজেন, যে গ্রহণ করবে সে হলো ক্ষার। তো একইভাবে এই পরেরটাই দেখো, এই পানির ক্ষেত্রে এখানে হাইড্রোজেন গ্রহণ করছে আর এখানে হাইড্রোজেন ত্যাগ করছে, তাহলে এই পানিটা হলো কি এখানে অম্ল হিসেবে মানে ক্ষার হিসেবে কাজ করছে, যে দান করছে। আচ্ছা, এই হলো বিষয়। এখন এই জিনিসটা তোমরা বুঝতে পারছো সবাই? এখানে অনেকগুলো উদাহরণ আছে, এই উদাহরণ কিন্তু পরীক্ষায় তুলে দেয় MCQ এ, যে নিচের কোনটি উপদ্রবী যৌগ নয়, MCQ কিন্তু দিয়ে দেবে মাস্ট। তো এই উদাহরণগুলো কিন্তু সবাই প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে আছে অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী অম্ল। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে? সবাই একটু রেসপন্স করো তো। জি ভাই। আচ্ছা, এরপরে আছে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক। এইগুলো কেমন? দেখো এখানে অনুবন্ধী অম্লর ক্ষেত্রে কেমন আর অনুবন্ধী ক্ষারের ক্ষেত্রে কেমন। দেখো আমাদের এই ক্ষেত্রে এটা অম্ল, এই অম্লের যে ক্ষার সেটা হলো অনুবন্ধী ক্ষারক। কেমন? এখন বিষয়টা দেখো, এইখান থেকে কী হয়েছে, একটা হাইড্রোজেন দান করছে। একটা হাইড্রোজেন যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন একটা হাইড্রোজেন দান করে, তখন কি হয়, এখানে একটা হাইড্রোজেন কমে গেল, ক্লোরিন মাইনাস। এইটা হলো কি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তখন অ্যাসিড কি এ দান করে দিছে। একইভাবে এই ক্লোরিনটা যদি কী হয়, এই ক্লোরিন মাইনাসটা যদি আবার গ্রহণ করে, এ যদি H+ গ্রহণ করে, তাহলে কি, তাহলে আবার এই সেই HCl চলে আসে না? তাহলে এইটাকে বলা হচ্ছে এই HCl এর বা এই অম্লের অনুবন্ধী ক্ষারক। বুঝতে পারছো? এই যেহেতু আমরা ব্যাক চলে আসতে পারতেছি এটাতে, তো এই HCl এর অনুবন্ধী ক্ষারক হলো এই ক্লোরিন মাইনাস। বুঝতে পারছো সবাই? রেসপন্স করবা বুঝতে না পারলে। তো একইভাবে এরপরে অনুবন্ধী ক্ষারকের ক্ষেত্রে, এই ক্ষারকের ক্ষেত্রে দেখো এটা হলো সত্য উদাহরণ। আচ্ছা, এখানে দেখো ক্ষারক, এই ক্ষার কী করছে, একটা হাইড্রোজেন গ্রহণ করছে। তো যখন ক্ষার একটা হাইড্রোজেন গ্রহণ করছে, এগুলো কিন্তু অ্যাডমিশনেও আসে, একাডেমিকেও আসে, এই কারণে কিন্তু বারবার বলছে এই জিনিসগুলো। এই যখন হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে, তখন কী হয়েছে, এইটা হলো ক্ষার হিসেবে কাজ করছে। একইভাবে আমি যদি এবার উল্টো দিক থেকে আসি, এই ক্ষেত্রে এই যে NH4+ আছে, এ যদি একটা হাইড্রোজেন কী করে, এ যদি একটা হাইড্রোজেন মানে দান করে দেয়, একটা হাইড্রোজেন প্লাস প্রোটন যদি দান করে দেয়, তাহলে কি এটা একটা কী হিসেবে কাজ করবে, অ্যাসিড হিসেবে কাজ করবে, যেহেতু দান করছে। তাহলে এইটাকে কেন বলা হচ্ছে কি, এই ক্ষারের অনুবন্ধী অম্ল, অর্থাৎ কনজুগেট অম্ল বা অনুবন্ধী অম্ল। বুঝতে পারছো? এইভাবে হিসেব করবা তোমরা। অর্থাৎ দুইটার মধ্যে কিন্তু তফাৎ একটা মাত্র, শুধুমাত্র একটা হাইড্রোজেন আয়নের তফাৎ, মাথায় রেখো। এইভাবে কিন্তু একবার বোর্ড কোশ্চেনে আসছে, শুধুমাত্র দুইটার মধ্যে পার্থক্য কি, একটা হাইড্রোজেন আয়নের তফাৎ। এবার দেখো বলতে না বলতে এখানে একটা MCQ আছে, এগুলো সব প্র্যাকটিস করবো, আমি আর বলবো না বেশি। সমস্যা হলে আমরা জানাবো বা রেকর্ডটা আর একবার দেখে নিবা। আচ্ছা, এরপরে আরও কিছু কথাবার্তা আছে। দেখো অনুবন্ধী মানে অ্যাসিডটা যদি তীব্র হয়, তাহলে অনুবন্ধী ক্ষারটা দুর্বল হয়। যেমন বলছে দেখো এখানে, তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হয়, তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল। আবার দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হলো সবল, অর্থাৎ একটা আরেকটা উল্টো। তুমি যদি অ্যাসিডটা তীব্র নাও, তাহলে অনুবন্ধী ক্ষারটা হবে দুর্বল। তুমি যদি মানে দুর্বল ক্ষার নাও, তাহলে তার অ্যাসিডটা হবে সবল হবে। এরকম জাস্ট একটা উল্টো। এগুলো পড়ে ফেলো সবাই। আর এরপরে লুইস তত্ত্ব আছে। আচ্ছা, আজকে কি মানে ইয়াতে শেষ করে দেব, তোমাদের কাছে শুনি আগে। না না, মানে আচ্ছা, তাহলে লুইস মতবাদটা আগামী দিনে আলোচনা করবো না, এখনো তো যথেষ্ট বাকি আছে। আচ্ছা, তাহলে লুইস তত্ত্ব আগ পর্যন্ত সবাই পড়ে কমপ্লিট করে ফেলো।